নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি সঞ্চালক অমিতাভ। আর গত কয়েকটা পর্ব যে অনুষ্ঠান করছি যার নাম গল্প হলেও সত্যি, যেখানে বাংলার হারিয়ে যাওয়া সেই সমস্ত শিকড়ের সন্ধান করছি, যে শিকড়গুলো বাংলার সংস্কৃতির এই উজ্জ্বলতাকে প্রবাহমান রেখেছে, বাংলা সংস্কৃতির যে রসায়ন তাকে জীবিত রেখেছে, কিংবা সংস্কৃতির গাছটা ফুলে ফলে ভরে রেখেছে যে শিকড়গুলোর জন্য আজ সেই বৃক্ষটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকের গল্প হলেও সত্যি এই পর্বে প্রথমে যার কথা মনে পড়ছে, এই মানুষটাকে আজকের প্রজন্মের চলচ্চিত্র প্রেমীরা খুব একটা চেনেনও না হয়তো। বহু সিনেমায় অভিনয় করেছেন এবং শুধু তাই নয়, একজন দক্ষ গীতিকার, প্রযোজক। সেই ভদ্রলোকের কথা দিয়ে শুরু করব। হারিয়ে যাওয়া আরও একজন বাংলার অন্যতম যোদ্ধা। আচ্ছা, গুরু দক্ষিণা সিনেমাটার কথা মনে আছে? হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এই গানটা যিনি লিখেছিলেন তিনিই ছিলেন গুরু দক্ষিণার প্রযোজক। শুধু কি তাই, তিনিই ছিলেন সেই জমিদার রাজভারী বাবা যে তার মেয়ের সঙ্গে কিছুতেই রাজি ছিলেন না যে ওই গায়ক গ্রামের ছেলে তার বিয়ে হোক। বরঞ্চ তিনি তাকে দিয়ে একটি শর্ত জোর করে চাপিয়ে দিয়েছিলেন। টান টান উত্তেজনার সিনেমা। কিন্তু এই সিনেমায় আরেকটা ঘটনা ঘটেছিল। কালী বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা তার কামব্যাক ঘটেছিল নতুন করে। বম্বে থেকে বাপ্পি লাহিড়ী তিনি মিউজিক ডিরেকশন করেছিলেন এবং আর ডি বর্মন গানের সঙ্গে সুরগুলোতে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। নানান মানুষের মিশ্রণে তৈরি হয়েছিল বিখ্যাত, ক্ষমা করবেন, মনে হয় বাপ্পি লাহিড়ী সিনেমাতে মিউজিক ডিরেকশন না করে বোধহয় গান করেছিলেন, বা আর ডি বর্মন মিউজিক ডিরেকশন করেছিলেন, এরকম হবে। কিন্তু প্রসঙ্গ যেহেতু তাদের নিয়ে নয়, তাই অতটা চুলচেরা বিশ্লেষণে গেলাম না। মূল যেটা কেন্দ্রীয় চরিত্র যার কথা বলছি, যিনি গানটি লিখেছিলেন এ আমার গুরু দক্ষিণা, সেই মানুষটিকে আজকের প্রজন্মের অনেকেই চেনেন না। সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার নাম ভবেশ কুণ্ডু। এই ভবেশ কুণ্ডু তার অসাধারণ কিছু গান, প্রযোজনা বাংলা চলচ্চিত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে মণিমুক্তর মতো। দুঃখের বিষয়, আজকের প্রজন্ম এই মানুষটিকে হয়তো চেনেন না, নামও হয়তো অনেকে শোনেননি। কিন্তু যখনই গুরু দক্ষিণার গানটা কানে আসে, যার লেখাই গান, তার কথাও মনে আসে। যাই হোক, গীতিকারের কথা তো বললাম, তাহলে গায়কের কথা বাদ থাকে কেন? সেই গায়কের কথায় আসবো একদম শেষে। কিন্তু তার আগে যার কথা মনে পড়ছে, যারা ৮০ বা ৯০-এর দশকে আমরা বড় হয়েছি, পাঠ্যপুস্তক যাদের বাংলা মাধ্যমের পড়াশুনোতে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, তারা একটা কবিতা আমরা কিন্তু পড়েছি, অনেকেই পড়েছেন। আর এই কবিতাটা কালজয়ী কবিতা বা গানে পরবর্তীকালে রূপান্তরিত হয়। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। হ্যাঁ, এই কবিতাটি যার লেখা, শুধুমাত্র এই একটি কবিতার জন্য তিনি বাংলাতে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অসংখ্য আরও সৃষ্টি আছে, কিন্তু তাকেও আমরা তো প্রায় ভুলে গেছি। আজকের প্রজন্ম তো অনেকেই এটা পড়ার সুযোগ পাননি, কিন্তু অনেকে গানটি শুনেছেন। বর্তমানে যারা বিখ্যাত সঙ্গীত শিল্পী তারা অনেকেই এই গানটি করেছেন, কিন্তু মূলত এই কবিতাটিকে গান হিসাবে মানুষের সামনে তুলে ধরেছিলেন তিনি সুধীন দাশগুপ্ত, সুর দিয়েছিলেন, আর গানটি করেছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই কবিতার যে কবি তাকে আমরা মনে রাখিনি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে একটা সংস্কৃতি
একটি বিরাট বড় জনপদ, সেখানকার মানুষের আবেগ এবং অনেক ইতিহাস। মানুষটির নাম যতীন্দ্র মোহন বাগচি। অনেকে নাম শুনেছেন, অনেকে হয়তো শুনেননি। নদিয়া জেলার বাংলাদেশের ঠিক সীমান্ত বরাবর একটি জায়গার নাম হচ্ছে জামশেদপুর গ্রাম। এই জামশেদপুর গ্রামের যারা জমিদার বা রাজা ছিলেন, তাদেরই উত্তরপুরুষ বা বংশধর ছিলেন কবি যতীন্দ্র মোহন বাগচি। তার জন্ম 27 নভেম্বর 1978 সালে। বাবার নাম হরিঘোষ বাগচি এবং মায়ের নাম গিরিশ মোহিনী দেবী। বিরাট প্রতিপত্তি এবং বিশাল পরিবার, জনদরদি কাজের জন্য বহুদূর পর্যন্ত মানুষের কাছে সুনাম এই বাগচি বংশের। এই বাগচি বংশের ঘটনা বা তার ইতিহাস জানতে গেলে আমাদেরকে আরেকটু পিছিয়ে যেতে হবে, চলে যেতে হবে 1230 সালে। 1230 থেকে 1250 এই সময়কালে রাম গঙ্গা বাগচি, তিনি নসিপুরের যিনি মহারাজ ছিলেন, সেই কীর্তিচাঁদের আমলে ছিলেন একজন দেওয়ান। এবং তার কর্মনিষ্ঠা, তৎপরতা, কাজের প্রতি তার যে শ্রদ্ধা, এই সব কিছুর মধ্যে দিয়ে ধীরে ধীরে তিনি দেওয়ান থেকে জমিদার হিসাবে তিনি তার পরিবর্তন হয়। এবং সেই দেওয়ান যখন ছিলেন, তারপরে তিনি আস্তে আস্তে তার জমিদারি সেই পত্তন করতে শুরু করেন এবং যুগিন্দা বলে একটি জায়গা, টেকা, মজলিশপুর, বিদাড়া, পরাশপুর, কুপিলা এবং জামশেদপুরে তিনি জমিদারি পত্তন করেন। জমিদার তার পরবর্তী রামগঙ্গা বাগচির পর তার পরবর্তী প্রজন্মের মধ্যে আরো একজন জমিদার, যার নাম জমিদার নারায়ণ বাগচি। তার কনিষ্ঠ পুত্র বা ছোট ছেলে, যার নাম হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ, সেই ভূপেন্দ্র নারায়ণ অকালে তার মৃত্যু ঘটে। আর সেই ভূপেন্দ্র নারায়ণের স্মৃতিতে তিনি জামশেদপুরে কিছু সম্পত্তি বা জমি প্রদান করেন। গ্রামের মানুষের জন্য সেখানে গড়ে ওঠে একটি উচ্চ ইংরাজি বিদ্যালয় এবং তার নাম হয়েছিল ভূপেন্দ্র নারায়ণ স্কুল। আপনারা যারা ওই জামশেদপুরে যাবেন, দেখবেন এখনো জল করছে ভূপেন্দ্র নারায়ণ স্কুল। এবং সেই পরিবারের এই রামগঙ্গা বাগচির পুত্র, যার নাম কৃষ্ণ নারায়ণ, তার স্ত্রী যার নাম সুন্দরী দেবী, তার মৃত্যুর পর রামগঙ্গা বাগচি তিনি সেই স্কুলের লাগোয়া বা সংলগ্ন একটি হোস্টেল বানিয়ে দেন ছাত্রছাত্রীদের জন্য, আবাসিক হোস্টেল, এই সুন্দরী দেবীর নামে। সুন্দরী দেবীর পুরো নাম হচ্ছে ভব সুন্দরী দেবী। এবং সেখানে এই হিন্দু হোস্টেলটি তিনি প্রতিষ্ঠা করেন, আর ভূপেন্দ্র নারায়ণের নামে হয় স্কুল। এই এত কর্মকাণ্ড ছাড়াও এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার জন্য সুরকি বাঁধানো রাজপথ তৈরি করে দেয়া, রাস্তাঘাট, পাতকুয়ো খনন, টিউবওয়েল লাগানো, মানুষের জীবনের উন্নয়নের জন্য এই বাগচি যে বংশ, রাজপরিবার, জমিদার, তাদের অসংখ্য কীর্তি, অসংখ্য কাজ সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। এবং তার এই কবি যতীন্দ্র মোহন বাগচির একটা দুর্দান্ত লাইব্রেরি ছিল, আজকে সেটা প্রায় ধ্বংসের মুখে। রাজবাড়ি হানাবাড়িতে পরিণত হয়েছে। 300 বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী হয়ে থাকা পালকি আজ চুন, সুরকি, পলেস্তারার ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। রাজকীয় ঝলমল করতে থাকা বাড়িটা আজকে হানাবাড়িতে রূপান্তরিত। হয়তো আগামী দিনে তার আর কোনো অবশিষ্ট কিছুই থাকবে না। এই জামশেদপুরে পা পড়েছিল
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, যতীন্দ্রমোহন বাগচির জন্মভূমি কবিতা এবং কাজলা দিদি তাকে বিখ্যাত করার জন্য এই দুটোই যথেষ্ট। কিন্তু এছাড়াও তো তিনি অনেক কর্মকাণ্ড করেছেন এবং সেই কর্মকাণ্ডের মধ্যে তার আরও দুটো বিখ্যাত গান আছে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন শচীন কর্তা অর্থাৎ শচীন দেব বর্মন। সেটি হচ্ছে ঝুলন ঝুলিছে শ্যামরাই, ঝুলন ঝুলিছে শ্যামরাই আর বাইবোনা আর উজান ঘরে। স্বয়ং শচীন দেব বর্মন গেয়েছিলেন তার লেখা এই দুটো গান। অত্যন্ত বিখ্যাত সেই সময়ের এই গান এবং 1900 শতকের মধ্যভাগে এই গান তার বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই মানুষটিকে আজকের প্রজন্মের কেউ চেনে না। জামশেদপুর নদিয়ার সেই অঞ্চলে যদি আজও আপনারা যান, সেই বিশাল অট্টালিকা যেখানে একসময় দুর্গাপুজো হতো মহা আড়ম্বরের সঙ্গে, আজকে তার পরবর্তী বর্তমান যারা প্রজন্ম তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছেন আর সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইতিহাসকে সাক্ষী রেখে তৈরি হওয়া আরও একটা উপাখ্যানের, আরও একটা সভ্যতার, আরও একটা জনপদের। আজকের প্রজন্ম হয়তো এই যতীন্দ্রমোহন বাগচিকে চেনেন না, তাই তার কথা বললাম। বাংলার সংস্কৃতির শিকড়ের সঙ্গে এই মানুষটিরও যোগাযোগ ওতপ্রোতভাবে। 1978 সাল নাগাদ তার শতবর্ষ, জন্ম শতবর্ষ শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছিল। প্রায় 3 দিন ধরে অনুষ্ঠান হয়েছিল, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিখ্যাত বরণীয় মানুষরা। যেমন ধরুন, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট সাহিত্যিক ছিলেন, প্রমথনাথ ঘোষ ছিলেন, গজেন্দ্র কুমার মিত্র ছিলেন বিখ্যাত সংবাদ পাঠক এবং সংবাদ পাঠকের পাশাপাশি তিনি ভাষ্যকার, সঞ্চালক শ্রদ্ধেয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তারও উপস্থিতি সেখানে নতুন করে বর্ণময় করেছিল। বিশিষ্ট নাট্যকার বিভাস চক্রবর্তীর মতো মানুষ উপস্থিত ছিলেন তার জন্ম শতবর্ষে। আজকে সেই হারিয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়ার পথে যতীন্দ্রমোহন বাগচি কিংবা রামগঙ্গা বাগচির সেই ইতিহাসের সমাদ পাওয়া আর মানুষের জীবনযাত্রার সঙ্গে গেঁথে থাকা যে অম্লান স্মৃতি, তার মধ্যেও ধ্বংসস্তূপ হয়েও দাঁড়িয়ে আছে সেই বাগচি রাজবাড়ি। জানি না এটিকে হেরিটেজ করা হবে কিনা, হলে তো খুবই ভালো হয়। আরও একটা ইতিহাস এইভাবে হারিয়ে যাবে কালের অকাল স্রোতে। যারা যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে জানেন না তাদেরকে বললাম আমাদের শ্রদ্ধা এরকম বরণীয় মানুষদের। আর সেই সঙ্গে সঙ্গে আজকের এবং অমিতাভ শেষ করব আরও একজন হারিয়ে যাওয়া তারকা, বিখ্যাত মানুষ শুধু বলবো না, তার গান গেয়ে আজকের দিনেও বিদেশের মাটিতে বহু শিল্পী সম্মানিত হন, মানুষের শুভেচ্ছা পান। সেই মানুষটির কথা বলবো আজকে সবার শেষে। সেই গায়ক শচীন দেব বর্মনকে গুরু মানতেন। পুলক বন্দ্যোপাধ্যায় একবার একটি গান লিখলেন এবং সেই গানটি তিনি লিখলেন শচীন দেব বর্মনকে ভেবে, এবং সেই গানটি লেখা হলে তিনি শচীন দেব বর্মনের সঙ্গে দেখা করলেন যে এই গানটি আপনার জন্য লিখেছি, যদি আপনি এই গানটি করেন। শচীন দেব বর্মন তখন তাঁর স্ত্রী মীরা দেবী ছাড়া কারো গান করবেন না বলে জানিয়ে দিলেন, সাফ কথা। কিন্তু গানটা তো তার কথা ভেবে লেখা, তাহলে কে করতে পারেন এই গান? ঠিক খুঁজতে খুঁজতে তারই একজন শিষ্যর খোঁজ পেলেন যিনি এই গানটা একমাত্র করতে পারেন, এবং সেই মানুষটিকে গিয়ে তিনি ধরলেন পুলক বন্দ্যোপাধ্যায় এই গানটি করার জন্য। মানুষটি গানটি করলেন, সুপার 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 হিট। জনপ্রিয় গানের তালিকায় বাংলার 100টা গান থাকলে বা 50টা গান থাকলেও তার মধ্যে এই গানটি থাকবে না, এটা ভাবতেই পারি না। ও দয়াল বিচার কর। আর গানটি যিনি করলেন তার নাম অখিল বন্ধু ঘোষ। আজকের প্রজন্ম অনেকেই চেনেন না, কিন্তু তার গান অনেকেই করেন।
তার দূরের বলাকা ইন্দ্রনীল সেন, শ্রদ্ধেয় বিশিষ্ট গায়ক বাংলার, তিনি দূরের বলাকা যে অ্যালবামটি করেছিলেন তাতে এই গানটি ছিল, এবং ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, তাতে এই গানগুলো ছিল, এবং কালজয়ী গান, এবং অত্যন্ত ইন্দ্রনীল সেনের কণ্ঠে সেই গানগুলো বিপুল জনপ্রিয় হয়েছিল। এই মানুষটার কথা আজকে বলবো, কারণ এই মানুষটাকে আজকের প্রজন্মের অনেকেই চেনেন না। ইনিও বাংলার সংস্কৃতিতে যে সংস্কৃতির কাঠামো, তাতে তারা প্রতিমা গড়েছেন সংস্কৃতির আরও একজন কারিগর। কালীপদ সামন্তের পাইকপাড়া অঞ্চলে একটি বিখ্যাত কালী পুজো হতো। সেই কালী পুজোতে গান করতেন তিলক চক্রবর্তী আর মোহাম্মদ আজিজ। মানুষ অপেক্ষা করতো এই অনুষ্ঠানে, এই কালী পুজোকে কেন্দ্র করে পাইকপাড়া দত্তবাগান অঞ্চলে এই এনাদের গান শোনার জন্য। হঠাৎ করে এক বছর ধুতি পাঞ্জাবি আর হারমোনিয়াম পরে ঢুকে গেলেন এক ভদ্রলোক। লোকে তো গুঞ্জন শুরু হলো, তারা অপেক্ষা করছেন মোহাম্মদ আজিজজি বা তিলক চক্রবর্তীর গানের জন্য। ইনি আবার কোথা থেকে এলেন, তাও হারমোনিয়াম তবলা। যা হয়, এও চিৎকার করছে, কেউ কিছু বলছে। মঞ্চের সেই গায়কের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, তিনি তার মতো সাউন্ড ব্যালেন্স করে হারমোনিয়ামের সঙ্গে যিনি সঙ্গত করছিলেন তার সঙ্গে সব ঠিকঠাক করে নিয়ে তিনি গান শুরু করলেন আপন মনে। প্রথম গানটাই সেই গান, ও দয়াল বিচার করো। গুঞ্জন আর অস্বস্তি আর উঠে উঠে যাওয়ার মুহূর্ত তৈরি করে যারা সবে ভাবছিলেন যে এখন উঠে যাই, পরে তিলক চক্রবর্তী বা মোহাম্মদ আজিজ আসলে আবার আসবো, তারা না কোনো একটা সম্মোহনে, গানের সুরে আর এই মাদকতায় তাদের পা যেন আটকে গেল। যারা কথা বলছিলেন, বিরক্ত বোধ করছিলেন, তারা যেন কেমন একটা এই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো একটা সম্মোহনের আবিষ্ট হয়ে গেলেন। একের পর এক গান। দ্বিতীয় গান, ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়। তারপর পিয়াল শাখার ফাঁকে ফাঁকে। একের পর এক মন্ত্রমুগ্ধ করা গান তিনি গেয়ে চলেছেন মঞ্চে, আর দর্শকরা যেন এক অন্য মায়াবী জগতের মধ্যে প্রবেশ করে গিয়েছেন। তাদের আর মনে নেই কোথায় তিলক চক্রবর্তী, কোথায় মোহাম্মদ আজিজ। তারা বিভোর হয়ে শুনছেন এই অসামান্য গানের সেই উপস্থাপনা, সেই সুর, সেই তাল, সেই লয়। একটা অদ্ভুত আবহ রচনা হয়েছে। পরপর 10টি গান করার পর তিনি যখন থামলেন, মঞ্চ থেকে নেমে যাচ্ছেন, দর্শকরা স্তম্ভিত হয়ে রয়েছেন, যেন আর অন্য জগতের মধ্যে তারা বিচরণ করছেন, আর সেখান থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারছেন না। ধীরে ধীরে তিনি তার মতো স্বভাব, যে স্বভাব এবং ভঙ্গিমা, তার মধ্যে হারমোনিয়াম গুটিয়ে মঞ্চ ছেড়ে বিদায় নিলেন। হ্যাঁ, এইভাবে মানুষকে সম্মোহন করে একটা জায়গায় আবদ্ধ করে রাখার ক্ষমতা খুব কম সঙ্গীত শিল্পীর ছিল, যার মধ্যে অখিল বন্ধু ঘোষ সর্বোত্তম বললেও বোধহয় ভুল হবে না। সেই অর্থে কোনো কিছুকেই ধার ধারেননি। কে সম্মান দিল, কে দিল না, কে ডাকলো, কে ডাকলো না, এমনও অনুষ্ঠান করে বাড়ি ফিরতে হয়েছে, পয়সা দেয়নি, হাঁটতে হাঁটতে ফিরেছেন। একটি কোট তার সম্বল ছিল। স্ত্রী ছিলেন দীপালি ঘোষ, তিনিও তার স্ত্রীর সুরে বহু গান করেছেন। নিজের সুর ছাড়া গাইতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, এবং টার্ফ লেনে থাকতেন ভবানীপুরে। একটি জায়গায় পড়ছিলাম, সম্ভবত পুলক বন্দ্যোপাধ্যায় আর কোনো একজন ভদ্রলোক দুজনে একবার গিয়েছেন টার্ফ লেনে ভবানীপুরে এই অখিল বন্ধু ঘোষের বাড়িতে। ঝলমরে আলোয় মোড়া ভবানীপুরে হঠাৎ করে একটি বাড়িতে গিয়ে তারা থমকে দাঁড়ালেন, যে বাড়িটাতে বিদ্যুৎ নেই। পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ভদ্রলোক ছিলেন, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তার মুখ থেকে বেরিয়ে এসেছিল একটা কথা, দেখেছ এই অখিলদা বোধহয় আবার ভুলে গেছেন ইলেকট্রিকের বিল মেটাতে। হ্যাঁ, একটা জীবন এরকম হতে পারে। অর্থের
সেই অর্থে খুব একটা প্রাচুর্য তো দূরের কথা, অর্থনৈতিকভাবে একদমই ভালো ছিল না, কিন্তু এরা সঙ্গীতকে নিয়ে একটা আলাদা সাধনার জগতে বিচরণ করতেন। পয়সা আছে কি নেই বোধহয় এইগুলো তাদের খুব একটা রেখাপাত করতো না জীবনযাত্রায়। এই মানুষটাকে নিয়ে খুব কম আলোচনা হয়। তার গান আজকে বিশ্বজুড়ে বাঙালি প্রতিভাবান প্রতিভাময়ীরা করে বেড়ান, বিখ্যাত শিল্পীরা গেয়ে বেড়ান। দুঃখের বিষয় সবসময় না, তারা সবাই নয়, যে এই গানগুলো তার গান এইটা উচ্চারণ পর্যন্ত করেন না। শচীনদেব বর্মন তার গলাতে তার একটি গান শুনেছিলেন এবং সেই গানটি শোনার পর তিনি অনুমতি দেন যে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার এই গানটা তুমি রেকর্ডিং করো, আমি তোমাকে অনুমতি দিলাম। গানটি হচ্ছে বাজে গোধুলিয়ার বাঁশি, বাজে গোধুলিয়া বাঁশি। এই গানটি করার জন্য অনুমতি দিয়েছিলেন স্বয়ং শচীন কর্তা অখিল বন্ধু ঘোষকে, কিন্তু দুঃখের বিষয় সেই গানটার করা হয়ে ওঠেনি, মানে রেকর্ড করা হয়ে ওঠেনি। তিনি অন্য একটি গান করেছিলেন, যে গানটি শচীনদেব বর্মন সুর দিয়েছিলেন, আর গৌরী প্রসন্ন মজুমদার তার গানের কথা লিখেছিলেন। সেই গানটি হচ্ছে বধূ গো এই মধুমাস। এই গানটি তিনি রেকর্ড করেছিলেন এবং এই গানটি শচীন কর্তা সুর করেছিলেন। এই মানুষটিকে সেই অর্থে সমাদর কেউ না করলেও স্বয়ং উত্তম কুমার মহানায়ক তিনি কিন্তু তার বাড়ির বিজয়া সম্মেলনীতে এই মানুষটিকে নেমন্তন্ন করতে ভুলতেন না। ভবানীপুরের টার প্লেনে তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ শুধু নয়, সেই বিজয়া সম্মেলনীতে তিনি যখন এসে উপস্থিত হতেন, তখন যখন তার গানের সময় আসতো, উত্তম কুমার নিজে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতেন, দাদা নিন, এবার শুরু করুন। এই মানুষটা তাকে সম্মান দিতেন মহানায়ক উত্তম কুমার। এই মানুষটির সম্পর্কে এত কম জানা যায়। সম্ভবত 1988 সালের 20 মার্চ মাসের 20 তারিখ অন্ডালে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেই অনুষ্ঠান করার পর তিনি একটু অসুস্থ বোধ করেন এবং তাকে নিয়ে আসা হয় ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানে ভর্তি করা হয়, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। কিন্তু তিনি অমর হয়ে আছেন বাংলার সঙ্গীতে। কারণ যতদিন আমরা জীবিত থাকব, বাঙালি জীবিত থাকবে, তার সংস্কৃতি জীবিত থাকবে। ও দয়াল বিচার করো, ওই যে আকাশের গায়ে, এই গানগুলো কেউ ভুলবে না। পিয়াল শাখার ফাঁকে ফাঁকে, তেমনি ভুলবে না তোমার ভুবনে ফুলের মালা, আমি কাঁদি সাহারায়। কেঁদেই তো গিয়েছেন সারা জীবন, অব্যক্ত যন্ত্রণা নিয়ে কেঁদে গিয়েছেন, সম্মান না পেয়ে কেঁদে গিয়েছেন। নিজের মনের ভেতরে সেই কান্নার স্রোত প্রবাহমান ছিল। এই মানুষগুলোকে আমরা সম্মান সেই অর্থে দিতে পারিনি। আজকের প্রজন্ম তার গান আমরা কম বেশি করি, কিন্তু তাদের নামগুলোও বলি না। যারা আজকের এই অনুষ্ঠান শুনবেন, অখিল বন্ধু ঘোষের গানগুলো যারা শোনেন, তারা অন্তত তার প্রতি একবার সেই গানগুলো শোনার সময় এই সব কিছু থেকে দূরে থেকেও সংস্কৃতিকে আঁকড়ে বেঁচে থাকার এই মানুষগুলোকে অন্তত একটু হৃদয় থেকে শ্রদ্ধা জানাবেন। আমি এবং অমিতাভর পক্ষ থেকে সঞ্চালক অমিতাভ এই মানুষটিকে এবং কবি যতীন্দ্রমোহন বাগচি তাঁকে, বাংলা সিনেমার অন্যতম আরও একজন মহিরু ভবেশ কুণ্ডু তাঁকে আন্তরিক বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে সঙ্গে আজকের এই পর্ব সেখান থেকে বিদায় নিচ্ছি। বাংলার বুকে দাঁড়িয়ে গল্প হলেও সত্যি, হয়তো আরও বেশ কিছু এপিসোড বা পর্ব নিয়ে আসব। এক এক করে চেনাবো হারিয়ে যাওয়া দুষ্প্রাপ্য এই সমস্ত রত্নদেরকে, যাদের আমরা অক্লেশে ভুলে গেছি
এই গতিময় জীবনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে। পরবর্তী পর্ব নিয়ে আর বেশ কিছু মানুষের অজানা আবার জানা দিকও হতে পারে, সেগুলোকেই তুলে ধরার ইচ্ছা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, আমি যেটা বলি, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। তাহলে আগামী পর্বে আরো কিছু গল্প, যা গল্প হলেও সত্যি, তা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো শুভরাত্রি।